সবাইকে ক্লাস নাম্বার 11তে স্বাগতম। আজকে আমরা ডিপ্লোমা ইন নার্সিং থার্ড ইয়ারের মিডওয়াইফারি সাবজেক্ট থেকে পোস্টমর্টম হ্যামোরেজ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সো আপনাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, আমাকে সাপোর্ট করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নিয়মিত আপনারা ক্লাসগুলো করতে পারবেন। সো আমরা প্রথমে ডেফিনেশনটা দেখি। সংক্ষেপে পিপিএইচ বলে, আমরা সবাই অবগত আছি এটা সম্পর্কে। সো পিপিএইচ এর ডেফিনেশন, পোস্টমর্টম হ্যামোরেজের ডেফিনেশন। এখন দেখেন এখানে কোয়ান্টিটিভ অর্থাৎ একটা পরিমাণের উপরে ভিত্তি করে যে ডেফিনেশন, মানে কত এমএল আমার ব্লাড লস হচ্ছে সেটার উপরে। দেখেন কি বলছে, হোয়েন ব্লিডিং অকার্স ফ্রম অর ইনটু জেনিটাল ট্র্যাক্ট, যখন ব্লিডিং হবে জেনিটাল ট্র্যাক্ট থেকে বা ইনটু ভিতরে জেনিটাল ট্র্যাক্টের মোর দ্যান 500 ml অর্থাৎ আধা লিটার বা 500 ml এর উপরে ইন নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি। একজনের নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হয়েছে, তার 500 ml এর উপরে ব্লিডিং হয়েছে। তাহলে যদি প্রশ্ন থাকে যে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারিতে কতটুক ব্লাড লস হয় সর্বোচ্চ, তাহলে উত্তর হবে 500 ml। আর এখন কি বলছে দেখেন, মোর দ্যান 1000 ml ইন সিজারিয়ান সেকশন, অর্থাৎ সিজার করার ফলে 1 লিটার বা 1000 ml ব্লাড লস হলে সেটাকে আমরা পিপিএইচ ধরবো। ঠিক আছে, দেখেন পরে বলছে ডেলিভারি অর এনি অ্যামাউন্ট অফ সিগনিফিক্যান্ট ব্লিডিং ইন এ প্রিভিয়াসলি অ্যানিমিক মাদার। অ্যানিমিক মাদার বলতে অ্যানিমিয়া যাদের আছে, যে হিমোগ্লোবিন কম রক্তে, ঠিক আছে, হুইচ অ্যাডভার্সলি এফেক্টস দ্য জেনারেল কন্ডিশন অফ দ্য মাদার। এটা মায়ের কি কন্ডিশনের উপর, হেলথ কন্ডিশনের উপর এফেক্ট করে আফটার দ্য ডেলিভারির পরে অফ দ্য ফেটাস। ঠিক আছে, ফেটাস ডেলিভারি পরে পড়ছে, এরপরে বলছে আপ টু দ্য এন্ড অফ পিওর পিরিয়াম। এখানে পিওর পিরিয়াম শেষ না হওয়া পর্যন্ত এটা হবে, অর্থাৎ পিওর পেরিয়াম বলতে বুঝি আমরা ডেলিভারি হওয়ার পরে 6 সপ্তাহ পর্যন্ত যে পিরিয়ড, সেটাকে বলতেছি আমরা পিওর পেরিয়াম আমরা সেটাকে বলছি ডেলিভারি 6 সপ্তাহ পর্যন্ত। তারপরে বলছে ইজ কল্ড পোস্টপার্টাম হ্যামোরেজ। এটা হচ্ছে আপনার গেল কোয়ান্টিটিভ অর্থাৎ পরিমাণের উপরে, যেটা আমরা এমএল দিয়ে জানলাম। এখন হচ্ছে ক্লিনিক্যাল ডেফিনিশনে আসেন। ক্লিনিক্যাল ডেফিনিশনে আছে এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর ইন টু দ্য জেনিটাল ট্র্যাক্ট ফলোয়িং বার্থ, ঠিক আছে, অফ দ্য বেবি আপ টু দ্য পিওর পেরিয়াম। সেই একই কথা, বাংলাটা আপনারা দেখিয়ে নেবেন। ঠিক আছে, পিওর পেরিয়ামের বাংলা। তারপরে দেখেন হুইচ অ্যাডভার্সলি এফেক্ট দ্য জেনারেল কন্ডিশন অফ দ্য পেশেন্ট। এভিডেন্স কি পাওয়া যাবে, আমরা কিছু ক্লিনিক্যাল ফিচার দেখবো, যে পালস রেট বেড়ে যাবে, তার ব্লাড প্রেশার ফেলিং অর্থাৎ আপনার হাইপোটেনশন, ঠিক আছে, হাইপার না, ব্লাড প্রেশারটা কমে যাবে, ইজ কল্ড পোস্টপার্টাম হ্যামোরেজ। তো এই হলো আমার পোস্টপার্টাম হ্যামোরেজের ডেফিনেশন। এবং এটা রেফারেন্স যদি বলি, সেটা হচ্ছে ডিসি দত্তর 7th এডিশনের যে বই, সেটার 410 নম্বর পেজে আপনারা পাবেন। সো এটা একটা পরীক্ষিত বই এবং আপনাদের জন্য বেটার। ঠিক আছে, সো আমরা ডেফিনেশনটা শিখলাম। এখন দেখেন টাইপস, আমার পোস্টমর্টম হ্যামোরেজের টাইপ দেখেন। প্রথমে আমরা দেখব প্রাইমারি পিপিএইচ। প্রাইমারি পোস্টমর্টম হ্যামোরেজ কি বলছে, হেমোরেজ অকার্স, অর্থাৎ এই ব্লিডিংটা হবে কতক্ষণ, উইদিন 24 আওয়ার, 24 ঘন্টার মধ্যে যেটা হবে, এবং ফলোয়িং দ্য বার্থ অফ দ্য বেবি, বাচ্চা ডেলিভারি হওয়ার 24 ঘন্টা পর্যন্ত যে ব্লিডিং হয় সেটাকে আমরা বলবো পিপিএইচ, প্রাইমারি পিপিএইচ। ঠিক আছে, ইন মেজরিটি হ্যামোরেজ অকার্স উইদিন 2 আওয়ার্স ফলোয়িং ডেলিভারি। তাহলে কি বললো, ম্যাক্সিমামে কি 2 ঘন্টার মধ্যেই ব্লিডিং হয় ডেলিভারির পরে। ঠিক আছে, এখন প্রাইমারি পিপিএইচ এর আবার কিছু টাইপ আছে দেখেন। প্রথমে বলছে থার্ড স্টেজ পিপিএইচ। থার্ড স্টেজটা কি, ব্লিডিং অকার্স বিফোর এক্সপালশন অফ প্লাসেন্টা, অর্থাৎ আমার বাচ্চা ডেলিভারি হওয়ার পরে এবং প্লাসেন্টা আমার বের হওয়ার পূর্বে যে সময়টা, থার্ড স্টেজ, সেটাকে বলতেছি আমরা। ঠিক আছে, এক্সপালশন অফ প্লাসেন্টা বাইরে বের হওয়ার আগে, যেটা যে যখন হ্যামোরেজ হবে তখন সেটাকে বলবো থার্ড স্টেজ হ্যামোরেজ। ঠিক আছে, ট্রু পিপিএইচ কি বলতেছে দেখেন, ট্রু পিপিএইচ বলছে ব্লিডিং অকার্স সাবসিকুয়েন্ট। এখানে সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী, তাহলে ব্লিডিং অকার্স পরবর্তীতে বা আফটার এক্সপালশন অফ প্লাসেন্টা, অর্থাৎ প্লাসেন্টাটা আমার রিমুভ হয়ে যাবে, তারপরে যদি ব্লিডিং হয় সেটাকে আমরা বলতেছি ট্রু পিপিএইচ। এই হলো প্রাইমারি পিপিএইচ এর মধ্যে আমরা সাব টাইপ পড়লাম। এখন আমরা একটু সেকেন্ডারি পিপিএইচটা দেখি। দেখেন সেকেন্ডারি পিপিএইচে কি বলছে,
হ্যামোরেজ অকার্স বিয়ন্ড, বিয়ন্ড মানে অতিক্রম করে 24 ঘন্টা, মানে 24 ঘন্টার পরে, যেটা এক কথায় বিয়ন্ড মানে হচ্ছে অতিক্রম, ঠিক আছে। আচ্ছা, 24 ঘন্টা অতিক্রম করে, সো 24 ঘন্টা অতিক্রম করে যেটা, এবং বলছে উইদিন পিওরপেরিয়াম, অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে ডেলিভারি, বাচ্চার ডেলিভারি হওয়ার 6 সপ্তাহের মধ্যে যে পিওরপেরিয়াম পিরিয়ড, তখন অলসো কল্ড ডিলেড অর লেট পিওরপেরাল হ্যামোরেজ। তাহলে আরও পিপিএইচ, এই যে সেকেন্ডারি পিপিএইচ এর দুইটা নাম কি, আর ডিলেড পিপিএইচ আর একটা কি লেট পিওরপেরাল হ্যামোরেজ। এই হলো আমার পিপিএইচ এর টাইপ চলে গেল। এখন দেখেন কজেস অফ প্রাইমারি পিপিএইচ, ঠিক আছে। প্রাইমারি পিপিএইচ এর কজ, প্রথমে দেখেন 80% কারণ হচ্ছে অ্যাটনিক ইউটেরাস। অ্যাটনিক ইউটেরাস মানে হচ্ছে ইউটেরিন কন্ট্রাকশনটা কম, ঠিক আছে। ইউটেরিন কন্ট্রাকশন যেটা, ইউটেরাসের যে সংকোচন প্রসারণ সেটা কম, সেটাকে বলতেছি আমরা অ্যাটনিক ইউটেরাস। তো এইটার মধ্যে আবার দেখেন কি বলছে, গ্র্যান্ড মাল্টিপ্যারা। গ্র্যান্ড মাল্টিপ্যারা মানে হচ্ছে এমন একজন ওম্যান যার আগেও 4টা বেবি আছে বা তার চেয়ে বেশি, তাদেরকে বলা হচ্ছে গ্র্যান্ড মাল্টিপ্যারা। এরপরে ওভার ডিস্টেনশন অফ দ্য ইউটেরাস, ঠিক আছে। ওভার ডিস্টেনশন অফ দ্য ইউটেরাস অর্থাৎ কি, আমার ইউটেরাসটা হচ্ছে কি মানে এক্সট্রা, মানে কি বলবো বাংলায়, ডিস্টেনশন হয়ে যাবে, মানে ফুলে যাবে এরকম আর কি। ইন মাল্টিপল প্রেগনেন্সি, একের অধিক প্রেগনেন্সির ক্ষেত্রে পলিহাইডেমনিউস, অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ 2000 ml এর বেশি চলে গেলে তখন বলি পলিহাইডেমনিউস। অর অ্যান্ড লার্জ বেবি, লার্জ বেবিকে আমরা একটা টার্ম ধরি, সেটা হচ্ছে কি ম্যাক্রোসোমিয়া। লার্জ বেবিকে বলে ম্যাক্রোসোমিয়া। এই লার্জ বেবি হওয়ার একটা কজ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে। এরপরে ম্যালনিউট্রিশন, অপুষ্টি, তারপরে অ্যানিমিয়া, ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণ কম। তারপরে দেখেন 4 নাম্বারে হচ্ছে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, ঠিক আছে। 4 নম্বরে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, অর্থাৎ আপনার ডেলিভারির আগেই যেটা ডিউরিং প্রেগনেন্সি সেটা অ্যান্টিপার্টাম হ্যামোরেজ। এরপরে প্রলংড লেবার। প্রলংড লেবার কখন বলবো, যখন হচ্ছে ইউটেরিন কন্ট্রাকশনটা কম হবে এবং দেখা যাচ্ছে ইউটেরিন কন্ট্রাকশন হচ্ছে কিন্তু 20 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও বাচ্চার ডেলিভারি হয় নাই, সেটাকে আমরা বলবো প্রলংড লেবার, ঠিক আছে। তাহলে কি বললাম, আরেকবার বলি, ইউটেরিন কন্ট্রাকশন কম হবে, ঠিক আছে, এবং 20 ঘন্টা ইউটেরিন কন্ট্রাকশন হচ্ছে কম কিন্তু 20 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও ডেলিভারি হয় নাই, সেটাকে বলতেছি প্রলংড লেবার। এরপরে অ্যানেস্থেটিক কিছু ড্রাগস আছে, দেখেন 6 নম্বরে বলছে অ্যানেস্থেটিক কিছু ড্রাগস আছে, আমরা অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য যেগুলো ইউজ করি সেগুলা, দেখেন ইথার, হ্যালোথেনর, সাইক্লোপ্রোপেন, ঠিক আছে, এগুলা। তারপরে হচ্ছে ইনিশিয়েশন মানে আরম্ভ করা, অর অ্যাগুমেন্টেশন, ঠিক আছে। ইনিশিয়েশন বা অ্যাগুমেন্টেশন অর্থাৎ আমরা শুরু করি যদি ডেলিভারি কি বাই অক্সিটোসিন। অক্সিটোসিন কি করে, ইউটেরিন কন্ট্রাকশন বাড়ায় দেয়, তাই না, তাহলে ডেলিভারিটা আগে হয়। তারপরে ইনজাডিসিয়াস ইউজ অফ অক্সিজেন। ইনজাডিসিয়াস মানে হচ্ছে অবিচক্ষণ বা বিচার বিবেচনা না করে যদি অক্সিটোসিন দিয়ে দেই সেক্ষেত্রে। ম্যালফরমেশন অফ ইউটেরাসে যদি ম্যালফরমেশন হয় অর্থাৎ গঠন ঠিকঠাক না হওয়া। মিসম্যানেজড অফ থার্ড স্টেজে কি, থার্ড স্টেজ ম্যানেজমেন্ট আমরা একটা বিস্তারিত ক্লাসে জানবো। থার্ড স্টেজ পোস্টপার্টাম হ্যামোরেজ প্রিভেন্ট করার জন্য কি করতে হয়, ইমিডিয়েট অক্সিটোসিন, তারপরে আপনার ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, ঠিক আছে। এইগুলা হলো আপনার থার্ড স্টেজে গিয়ে আমরা ম্যানেজ করি, তাই না। সো এটা যদি আমরা ঠিকঠাক মতো না করি সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। এবং বলছে ইউটেরিন ফাইব্রয়েড, ইউটেরাস যে টিউমার, হ্যাঁ, ইউটেরাসের টিউমার হওয়া সেটা হচ্ছে ইউটেরিন ফাইব্রয়েড নামে আমরা জানি। এরপর আছে ট্রমাটিক, অর্থাৎ ট্রমা মানে তো আমরা জানি যে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ। ট্রমাটিক কজ 20%। কি আছে, ট্রমা টু দ্য জেনিটাল ট্র্যাক্ট যেটা আছে সেখানে ট্রমা ডিউরিং ডেলিভারি, যেমন কোথায়, সার্ভিক্সে হতে পারে, ভ্যাজাইনাতে হতে পারে, পেরিনিয়াম কি, পেরিনিয়াম একটা জেনিটাল এরিয়া, ওখানে কি ইপিসিওটমি করা হয়। ইপিসিওটমি বা এটাকে পেরিনিওটমি বলে, যে বাচ্চা সাইজে বড় এবং বের হইতে পারতেছে না, তখন পেরিনিয়ামটা কেটে দেই, তাহলে বাচ্চা বের হওয়ার জন্য আরও বেশি জায়গা পায়, সেটাকে আমরা বলি ইপিসিওটমি বা পেরিনিওটমি, ঠিক আছে। তো সেইটা হলে সেটাতে একটা ক্ষত হতে পারে, যে আউন্ড, ঠিক আছে, অর ল্যাসারেশন, ক্ষত, সেখানেও ট্রমা হলে হতে পারে। তারপরে
ইউরেথ্রাল রিজিয়ন, তারপরে রিয়ারলি রাপচার অফ ইউটেরাস। আচ্ছা, ব্লিডিং ডিউরিং সিএস অর্থাৎ সিজারিয়ান সেকশনের সময় ব্লিডিং হলেও এটা হতে পারে। তারপরে ইপিসিওটমি তো ডাইরেক্ট কজ দেওয়া আছে, যেটা বললাম সেটা। আচ্ছা, এরপরে কম্বিনেশন মিক্সড অর্থাৎ আমার অ্যাটনিক ইউটেরাস এবং ট্রমা, উপরে যে কজগুলো পড়লাম ওই দেখা যাচ্ছে অ্যাটনিক ইউটেরাস ঠিকঠাক কন্ট্রাকশন করতেছে না, আবার ওই ট্রমাও হয়েছে, সো এই জন্য এটাকে বলছে মিক্স, ওই দুইটা প্রবলেমই থাকতে পারে। এরপরে বলছে কোঅ্যাগুলোপ্যাথি। কোঅ্যাগুলোপ্যাথি এই টার্মটা সম্পর্কে আপনার বুঝতে হবে যে কোঅ্যাগুলোপ্যাথিটা আসলে কী জিনিস। কোঅ্যাগুলোপ্যাথি হচ্ছে ব্লাডের অ্যাবিলিটি কমে যায়, ক্লটিং ঠিকঠাক মতো ব্লাডটা ক্লটিং হবে না, ঠিক আছে, সেটাকে বলবো আমরা কোঅ্যাগুলোপ্যাথির মধ্যে ধরবো ব্লিডিং ডিসঅর্ডার। দেখেন ব্লিডিং অ্যান্ড কোঅ্যাগুলেশন ডিসঅর্ডার যেটা বললাম, হেল্প সিনড্রোম। হেল্প সিনড্রোমের মধ্যে 3টা কম্পোনেন্ট থাকবে। প্রথমটা হচ্ছে হেমোলাইসিস, আরবিসিটা যেখানে ভেঙে যায়, লাইসিস মানে ভেঙে যাওয়া, হেমোলাইসিস, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে আরেকটা হচ্ছে লিভারের যে এনজাইম সেটা বেড়ে যাবে, এবং লাস্ট এলপি মানে হচ্ছে লো প্লাটিলেট। এই 3টা কম্বিনেশনকে আমরা বলতেছি হেল্প সিনড্রোম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আইইউডি, কেউ যদি ইন্ট্রাইউটেরিন ডিভাইস ইউজ করে আর সেক্ষেত্রে হবে অ্যাব্রাপশিও প্লাসেন্টা। প্লাসেন্টা হচ্ছে সময়ের পূর্বেই সেপারেট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেটাকে বলি আমরা অ্যাব্রাপশিও প্লাসেন্টা, যে প্লাসেন্টা সময়ের পূর্বেই ছিঁড়ে যাবে বা ডিটাচ হয়ে যাবে। জন্ডিস ইন প্রেগনেন্সি, জন্ডিস তো আমরা জানি যে রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে জন্ডিস, এবং জন্ডিস যদি প্রেগনেন্সিতে থাকে সেক্ষেত্রে কিন্তু পিপিআইস হতে পারে। সো এই হলো আমরা পড়লাম কজগুলা। এখন দেখেন ক্লিনিক্যাল ফিচার, পিপিআইস এর ক্লিনিক্যাল ফিচারগুলো দেখেন। আমরা প্রথমে দেখব সিমটম, যেহেতু সিমটম তাহলে পার ভ্যাজাইনাল ব্লিডিং তো আমরা দেখতেই পাবো যে ব্লিডিং হচ্ছে, যেহেতু পিপিআইস পড়তেছি পোস্টপার্টাম হ্যামোরেজ। ব্লিডিংটা দেখেন কি বলছে, উইথ অর উইথাউট ভিজিবল ব্লাড উইথ ক্লট থাকতেও পারে নাও থাকতে পারে, আফটার দ্য ডেলিভারি অফ ফেটাস, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে, বাট বিফোর দ্য এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা, ডেলিভারির পরে এবং প্লাসেন্টা এক্সপালশন অর্থাৎ আপনার বাহিরে আসার আগে, ঠিক আছে। এখন দেখেন সাইন, আমরা কি কি দেখব, সাইনগুলো দেখেন। জেনারেল এক্সামিনেশন করে দেখেন, পেশেন্ট মে বি এক্সস্টেড, ঠিক আছে। পেশেন্ট মে বি এক্সস্টেড মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাবে পেশেন্ট আফটার এ স্ট্রেসফুল ডেলিভারি, এটা তো স্বাভাবিক, ডেলিভারির পরে পেশেন্ট ক্লান্ত হবেই। ল্যাথার্জিক অর্থাৎ দুর্বল হয়ে যাবে, অ্যান্ড ইভেন ইম্পেয়ার্ড অফ কনসিয়াসনেস, তার যে কনসিয়াসনেস লেভেল আনকনসিয়াস হয়ে যেতে পারে। সো কনসিয়াসনেস লেভেল বলতে কমে যাবে, একদম আনকনসিয়াস হবে সেটা বলে নাই। অ্যান্ড মেন্টেশন ইন কেস অফ প্রোফাউন্ড হাইপোভলিমিয়া, এখানে প্রোফাউন্ড মানে গভীর বোঝাচ্ছে, ঠিক আছে। যদি হাইপোভলিমিয়া তো আমরা বুঝি যে বডিতে আমাদের যদি ফ্লুইড কমে যায়, এখানে আমাদের হচ্ছে ব্লাড কমে গেছে, সেই জন্য হাইপোভলিমিয়ার ক্ষেত্রে এটা হবে, ঠিক আছে। ফেস, আমরা ফেস দেখবো হচ্ছে প্যালোর মানে কি ফ্যাকাশে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ফ্যাকাশে হয়ে যাবে। ইভেন পেপার হোয়াইট কালার হয়ে যেতে পারে। দেখেন ডিউ টু সিভিয়ার অ্যানিমিয়া, ব্লাড লস হয়ে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে, এই জন্য। আইবলটা কি সানকেন বা কোটরগত, চোখটা দেখবো আমরা যে গর্তের মধ্যে ঢুকে গেছে, আমি একদম সোজা বাংলাতেই বললাম, এটাকে বলবো আমরা সানকেন। তারপর টাংটা হচ্ছে জিহ্বাটা ড্রাই, ঠিক আছে, ড্রাই থাকবে, স্কিনটাও ড্রাই থাকবে। তারপরে কোল্ড, ঠান্ডা হয়ে যাবে। ক্ল্যামি একটু আঠালো টাইপের, ঠিক আছে। হাইপোটেনশন হবে, ব্লাড প্রেশার কমে যাবে। ট্যাকিকার্ডিয়া হবে। ট্যাকিকার্ডিয়া কি, আমাদের আমাদের হার্টবিট যখন প্রত্যেক মিনিটে 100 বা তার চেয়ে উপরে চলে যাবে তখন আমরা সেটাকে বলবো ট্যাকিকার্ডিয়া। 100 বা তার চেয়ে উপরে যখন হার্টবিট যাবে সেটা ট্যাকিকার্ডিয়া। তারপরে দেখেন ব্র্যাডিকার্ডিয়া ইন লেট স্টেজ, ট্যাকিকার্ডিয়ার ঠিক উল্টো, হার্ট রেট মিনিটে যখন 60-এর চেয়ে কম হার্টবিট পাবো আমরা, সেটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া হিসেবে চিহ্নিত করব। এরপরে আছে অ্যান্ড ইজ পোর প্রগনোস্টিক সাইন। আচ্ছা, এরপরে রেসপিরেটরি ডিস্ট্রেস অর্থাৎ সে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিবে এবং শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে। আর ট্যাকিকার্ডিয়া তো দেখলাম এটা 2বার আসছে, সো এটা এখানে দরকার নাই, জাস্ট উপরে একবার দিলেই হবে। আচ্ছা, ডিক্রিজ ইউরিন আউটপুট, আপনার ইউরিন আউটপুট যেটা আছে সেটা কমে যাবে, অর্থাৎ ইউরিনের পরিমাণ কমে যাবে। ইভেন অ্যানিউরিয়া, এ মানে অ্যাবসেন্ট অর্থাৎ ইউরিনটা টোটালি বন্ধ হয়ে যাবে, আর ইউরিয়া মানে তো ইউরিন, অ্যানিউরিয়া মানে ইউরিনটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড ARF, ডিউ টু ARF হচ্ছে অ্যাকিউট রিনাল ফেইলিওর, অর্থাৎ কিডনিটা ফেল করবে ডিউ টু প্রোফাউন্ড হাইপোভলিমিক শক। প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর, ঠিক আছে।
মানে হাইপোভলিমিক শক কেন হবে? ব্লাড খুব কম, এই জন্য ব্লাড ভলিউমটা কমে যাবে, এই জন্য পেশেন্ট কি হাইপোভলিমিক শকে চলে যাবে। এরপরে আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন দেখি। আমরা অ্যাবডোমেন চেক করে কি পাবো? ইন অ্যাটনিক ইউটেরাস, অর্থাৎ ইউটেরাস যদি ঠিকঠাক মতো কন্ট্রাকশন না করে সেক্ষেত্রে কি পাবো? ইউটেরাস ইজ সফট, ফ্লেবি বা থলথলে পাবো, অ্যান্ড বিকামস হার্ড অন ম্যাসেজিং। আমরা যদি হাত দিয়ে ম্যাসেজ করি তাহলে দেখবো যে শক্ত হয়ে যাচ্ছে। ইন ট্রমাটিক কেস, ট্রমা যদি কারণ হয়, পিপিএইচের যদি আমার যে ব্লিডিং হচ্ছে যেটা যদি ট্রমাটিক কজ হয়, কোনো জেনিটাল ট্র্যাক্টে কোনো আঘাতের কারণে হয়, তাহলে কি দেখব? ইউটেরাস ইজ ওয়েল কন্ট্রাক্টেড অর হার্ড। তাহলে অ্যাটনিক ইউটেরাসের ক্ষেত্রে আমাদের ম্যাসেজ করার পরে হার্ড হবে, কিন্তু যদি ট্রমাটিক হয় কজ সেক্ষেত্রে দেখবো যে আগের থেকেই সেটা হার্ড আছে, ঠিক আছে। এরপরে পার ভ্যাজাইনাল এক্সামিনেশনে কি পাবো? অ্যাক্টিভ ব্লিডিং মে বি সিন অন ইন্সপেকশন। আমরা দেখতে পাবো অ্যাক্টিভ ব্লিডিং আছে। তারপরে ক্লটেড ব্লাড মে বি ফাউন্ড, আমরা দেখতে পারি কি ব্লাড ক্লটিং হয়ে যাবে, ঠিক আছে। আমরা দেখবো যে জমাট বাঁধা ব্লাড তার হচ্ছে দেখা যাবে জেনিটাল ট্র্যাক্টে। এরপরে আছে লাস্টে সাইন অফ ল্যাসোরেশন। ল্যাসোরেশন মানে হচ্ছে ক্ষত। দেখেন ল্যাসোরেশন মানে ক্ষত হচ্ছে কোথায়? ইন দ্য জেনিটাল ট্র্যাক্ট অর পেরিনিয়াম, ঠিক আছে। আমরা ক্ষত দেখতে পাবো জেনিটাল ট্র্যাক্টে বা পেরিনিয়ামে। সো এই হচ্ছে আমাদের গেল চলে ক্লিনিক্যাল ফিচার, ঠিক আছে। এখন আমরা দেখেন পোস্টপার্টাম হ্যামোরেজটা কিভাবে প্রিভেন্ট করব বা পোস্টপার্টাম হ্যামোরেজটা কিভাবে দূর করব, সেটা কি করলে আমার হবে না এটা প্রবলেমটা। দেখেন প্রথমে আছে অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ার ঠিকঠাক মতো হলে কিন্তু পোস্টপার্টাম হ্যামোরেজ হওয়ার চান্স কমে যাবে। সো অ্যান্টিনেটাল দেখেন ডিউরিং প্রেগনেন্সি, দেখেন ইমপ্রুভমেন্ট অফ জেনিটাল হেলথ স্ট্যাটাস। আমার যে জেনিটাল হেলথ আছে সেইটা ইমপ্রুভমেন্ট করতে হবে। স্ক্রিনিং অর আর্লি ডায়াগনোসিস অফ হাই রিস্ক প্রেগনেন্সি ফর পিপিএইচ। আমার পিপিএইচের কারণগুলো জানতে হবে, কি কি কারণে হচ্ছে, এবং হাই রিস্ক মাদার সেগুলো চিহ্নিত করতে হবে। অ্যান্ড ডেলিভারি ইন এ ওয়েল ইকুইফাইড হসপিটাল ফর প্রম্পট ম্যানেজমেন্ট, অর্থাৎ যে হসপিটালে পর্যাপ্ত পরিমাণে আপনার ইকুইপমেন্টগুলো আছে যেগুলো দরকার সেগুলা সেখানে। যেমন দেখেন বলছে কোন কোন ক্ষেত্রে, দেখেন সাচেস টুইন্স, যে যমজ বাচ্চা, যেটা পলিহাইড্রামনিও যেটা বললাম, অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ বেশি, গ্র্যান্ড মাল্টিপ্রা তো আগেও বললাম যে 4টা বা তার চেয়ে বেশি যে মাদারের হচ্ছে বাচ্চা আছে তাকে আমরা গ্র্যান্ড মাল্টিপ্রা হিসেবে চিহ্নিত করব। এপিএইচ, অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, হিস্টোরি অফ প্রিভিয়াস থার্ড স্টেজ কমপ্লিকেশন, অর্থাৎ আগের কোনো ডেলিভারিতে থার্ড স্টেজে তার কোনো কমপ্লিকেশন ছিল, হিস্টোরি নিয়ে আমরা এটা জানতে পারবো। সিভিয়ার অ্যানিমিয়া, ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণ কম। ব্লাড গ্রুপিং অর আরএইচ টাইপিং, দেখেন ব্লাড গ্রুপিং এবং আরএইচ টাইপিং শুড বি ডান, এই টেস্টটা আমাদের করতে হবে ফর অল ওমেন সো দ্যাট নো টাইম ওয়াস্টেড ডিউরিং এমার্জেন্সি। আমার ব্লাড গ্রুপিং করতে হবে, আগে থেকেই জেনে রাখতে হবে তার ব্লাড গ্রুপটা কি, তাহলে যদি এক্সেসিভ ব্লিডিং হয় সেক্ষেত্রে আমরা সাথে সাথে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করে ফেলতে পারবো, তাই না। এরপরে ইন্ট্রানেটাল, ঠিক আছে, ডিউরিং ডেলিভারি দেখেন কি বলছে, স্লো ডেলিভারি অফ দ্য বেবি ইজ ডান। হ্যাঁ, ডেলিভারিটা যদি স্লো করা হয়, তারপরে দেখেন বেবি শুড বি পুশড আউট বাই দ্য রিট্র্যাক্টেড ইউটেরাস অর ইজ নট পুলড আউট, ঠিক আছে। এটাই বলতেছে যে স্লোলি যদি আপনার পুশ করে বেবি সেক্ষেত্রেও কিন্তু আমরা সেটা খেয়াল রাখবো। তারপরে প্রেজেন্স অফ অ্যান এক্সপার্ট অ্যানেস্থেটিস, আমরা যখন ডেলিভারি করব তখন অ্যানেস্থেশিয়া যে দেয় তাকে এক্সপার্ট একটা অ্যানেস্থেটিস আমার রাখতে হবে, যে অ্যানেস্থেশিয়ার উপরে এক্সপার্ট, ঠিক আছে, ডেলিভারির সময়। অ্যাটলিস্ট ইন কেস অফ হাই রিস্ক মাদার টু ডেভেলপ পিপিএইচ, যাদের হাই রিস্ক আছে তাদের। ইজ নিডেড ফর প্রম্পট ম্যানেজমেন্ট অফ এমার্জেন্সি সিচুয়েশন, আমার এমার্জেন্সি সিচুয়েশনের জন্য ম্যানেজ করা লাগবে, সেটা প্রয়োজন হবে। এরপরে বলছে 3 নম্বর, স্পন্টেনিয়াস সেপারেশন, স্বতঃস্ফূর্ত সেপারেশন অ্যান্ড ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা ডিউরিং সিএস রিডিউস দ্য ব্লাড লস, অর্থাৎ আমার সিজারের ক্ষেত্রে, সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে কি বলছে, স্পন্টেনিয়াস সেপারেশন, আপনার প্লাসেন্টাটা স্পন্টেনিয়াসলি সেপারেট হলে কিন্তু এই ঠিকঠাক মতো যদি সেপারেট হয় প্লাসেন্টা, তাহলে কিন্তু আপনার পিপিএইচের কি বলবো মানে সম্ভাবনাটাও কমে যায়। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার শুড বি মেইনটেইন স্ট্রিক্টলি অ্যাট লিস্ট অ্যাট হাই রিস্ক কেসেস,
থার্ড স্টেজ ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো না হলে কিন্তু এটা প্রবলেম হবে। যেমন কি যে ইমিডিয়েট অক্সিটোসিন, তারপরে যেটা বললাম ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, ঠিক আছে, এইগুলা যদি ঠিকঠাক মতো না করা হয় থার্ড স্টেজে তাহলে প্রবলেমটা হবে। তারপরে দেখেন এক্সামিনেশন অফ দ্য প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেন। প্লাসেন্টা এবং প্লাসেন্টার মেমব্রেন, প্লাসেন্টা শুধু আপনার রিমুভ হয়েছে এটা দেখলেই হবে না, প্লাসেন্টা ঠিক আছে কিনা এবং ওইটার সব পার্টগুলো আছে কিনা আমার সেটাও কিন্তু দেখতে হবে, ঠিক আছে। সো দেখেন এখানে বলছে এক্সামিনেশন অফ প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেন শুড বি এ রুটিন প্র্যাকটিস টু ডিটেক্ট এনি মিসিং অফ কোটিলিডন। আমার প্লাসেন্টার কোনো কোটিলিডন মিসিং আছে কিনা সেটা দেখতে হবে। এখন প্লাসেন্টার কোটিলিডনটা তো আমরা বুঝি না, আমরা ছবি দিয়ে দেখার চেষ্টা করি। দেখেন প্লাসেন্টা তো দেখতে এরকম, ওই যে পয়েন্ট লাল লাল পয়েন্ট দেওয়া আছে যে উঁচু হয়ে আছে, এইটাই প্রত্যেকটা কোটিলিডন একটাকে, অর্থাৎ উঁচু উঁচু যে খাঁজ খাঁজ জায়গাগুলো রেড মার্ক করা ওইগুলাই। একটা প্লাসেন্টাতে 15 থেকে 20টার মতো কোটিলিডন থাকে। তাহলে কোটিলিডন না থাকলে বুঝবো কি কোটিলিডনটা কোথাও ভিতরে ছিঁড়ে বা লেগে আছে, এই জন্য আমার কোটিলিডনটা মিসিং। সো এই জন্য প্লাসেন্টাটা হাতে নিয়ে একটু দেখতে হবে যে ছিঁড়ে আছে কিনা কোনো সাইডে, ঠিক আছে, সেইটা। আচ্ছা 6 নম্বরে দেখেন, 6 নম্বরে বলছে ইন অল কেসেস অফ দ্য ইনডিউসড অর অ্যাক্সেলারেটেড লেবার বাই অক্সিটোসিন দ্য ইনফিউশন শুড বি কন্টিনিউড ফর অ্যাটলিস্ট 1 আওয়ার আফটার দ্য ডেলিভারি। আমি অক্সিটোসিন দিতেছি যাতে ইউট্রিন কন্ট্রাকশন বাড়ে, কিন্তু দেখা যায় ডেলিভারি হলে আর দিলাম না, সেটা করা যাবে না। ডেলিভারি হওয়ার পরেও 1 ঘন্টা যাবত আমার অক্সিটোসিন চলবে, সেটা বলতেছে, ঠিক আছে। তাহলে কিন্তু প্লাসেন্টার কোনো পার্ট যদি ছিঁড়ে মানে লেগে যায়, ভিতরে থেকে যায়, তাহলে কিন্তু কন্ট্রাকশনে সেই আমার পার্টটাও বের হয়ে আসবে, তাই না। এরপরে মনিটরিং দ্য পেশেন্ট ফর অ্যাটলিস্ট 2 আওয়ার আফটার ডেলিভারি। আমরা ডেলিভারি হওয়ার 2 ঘন্টা পর পর্যন্ত পেশেন্টকে অবজার্ভ করব, এটাকে মূলত ফোর্থ স্টেজ ম্যানেজমেন্ট বলে, ঠিক আছে। অ্যান্ড ইফ দ্য ওই প্লাসেন্টা রিমুভ হওয়ার পরেও আমার একটু মনিটর রাখতে হবে। এখানে বলছে ডেলিভারি হওয়ার 2 ঘন্টা পরে আমার চেক আপ তাকে পর্যবেক্ষণ করব। ইফ দ্য ইউটেরাস রিমেন্স হার্ড অ্যান্ড কন্ট্রাক্টেড অনলি দেন শি শুড বি সেন্ট টু দ্য ওয়ার্ড। অর্থাৎ আমার ইউটেরাস যদি শক্ত থাকে এবং কন্ট্রাক্টে সংকুচিত হয় তখন আমরা তাকে ওয়ার্ডে পাঠাবো। এরপরে দেখেন লাস্টেরটা এক্সপ্লোরেশন অফ ইউটেরোভ্যাজাইনাল ক্যানাল, ঠিক আছে। এক্সপ্লোরেশন অর্থাৎ আমি পর্যবেক্ষণ করব ইউটেরাস, তারপরে ভ্যাজাইনাল ক্যানাল ফর এভিডেন্স অফ ট্রমা, কোনো ট্রমা বা ইনজুরি হয়েছে কিনা, ফলোয়িং ডিফিকাল্ট লেবার অর ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, ঠিক আছে। সো আমি এগুলা দেখবো, যে ইউটেরাস দেখবো, আমি একটু জেনিটাল ট্র্যাক দেখবো যে কোনো ব্লিডিং আছে কিনা বা কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, এইগুলা দেখবো। সো এই হলো আমার কি বলবো অ্যান্টিনেটাল কেয়ারটা যে আমরা দিব সেটা। তারপরে আমি কিভাবে পোস্টপার্টাম হ্যামোরেজটা প্রিভেন্ট করতে পারি, তাহলে আমরা সেটা শিখলাম। এখন দেখেন হাউ উইল ইউ ম্যানেজ প্রাইমারি পিপিএইচ, পোস্টপার্টাম হ্যামোরেজ কিভাবে ম্যানেজ করবেন। এটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকভাবে হইতে পারে। দেখেন যে কয়ভাবেই হোক প্রত্যেকটা আমরা সাজাই রাখছি, ঠিক আছে। অনেক ধরনের প্রশ্ন হতে পারে, উত্তর কিন্তু একটাই। ট্রিটমেন্ট দেখেন প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা কোন নীতি অনুসরণ করে তাকে ম্যানেজ করব, ঠিক আছে, ট্রিটমেন্ট দিব। দেখেন প্রথমটা আছে ডায়াগনোসিস দ্য কজ অফ ব্লিডিং। আমার প্রথমে ব্লিডিংয়ের কারণটা খুঁজে বের করতে হবে, যে অ্যাটনিক, ইউটেরাস্টিক অর ট্রমাটিক। আমরা তো পড়লাম অ্যাটনিকতে কী হবে, ইউটেরাস অ্যাটনি, যে ইউটেরিন কন্ট্রাকশন কম থাকবে, আর ট্রমা তো বুঝি আমরা কোনো অ্যাক্সিডেন্টাল কজ বা আঘাত লেগে হয়েছে এরকম। টেকিং প্রম্পট অর ইফেক্টিভ মেজার্স টু কন্ট্রোল ব্লিডিং, আমি আগে থেকেই এবং ইফেক্টিভ মেজার্স আমি ব্লিডিং কন্ট্রোল করার জন্য এটা করব, মানে আগে থেকে আমার ভিশন সেট করে ফেলবো। তারপরে কারেকশন অফ হাইপোভলিমিয়া, আমার হাইপোভলিমিয়া হবে ব্লিডিং লস হওয়ার কারণে, বডিতে আমার ব্লাড ভলিউম কমে যাবে। তখন আমি যদি ব্লাড তো আনতে অনেক সময় দেরি হয়, প্রথমে আমি আইভি ফ্লুইড দিব, আইসোটোনিক আইভি ফ্লুইড, তারপরে ব্লাড লেখা আছে, দুইটাই আমরা দিব, ঠিক আছে। সো আইসোটোনিক আইভি ফ্লুইড কোনগুলো আমাদের নিচে আসতেছে, আমরা বিস্তারিত দেখবই সেখানে। ট্রিটমেন্ট দেখেন ইমিডিয়েট রিসাসিটেশন। ইমিডিয়েট রিসাসিটেশনের মধ্যে কি আছে দেখেন, শাউট ফর অল হেল্প
কল ফর দ্য হেল্প, ঠিক আছে। সো এটা আমি ডাকবো হেল্পের জন্য। 2 হোয়াইট বোর আইভি ক্যানুলা, 2 হাতে 2টা ক্যানুলা লাগাবো, 1 চ্যানেল ফর ব্লাড অ্যান্ড আদার ফর ফ্লুইড অক্সিটোসিন ড্রিপ, ঠিক আছে, বা হিমেক্সেল একটা আইভি ফ্লুইড। এইগুলোর জন্য আমি 2 হাতে, একটা হাত দিয়ে এক হাতে আমি ব্লাড দেব আর এক হাতে হচ্ছে কি ফ্লুইড দিব, মেডিসিন দিব, যাই লাগে আমার, ঠিক আছে। এরপরে আইভি ফ্লুইড কোনগুলা আইসোটোনিক, ওই যে দেখেন আইভি ফ্লুইড আইসোটোনিকের মধ্যে আছে হার্টম্যান সলিউশন, ঠিক আছে, হার্টম্যান সলিউশন। তারপরে আছে হিমেক্সেল, হার্টম্যান সলিউশন, হিমেক্সেল, নর্মাল স্যালাইন, রিঙ্গার ল্যাকটেট, এইগুলা। ব্লাড ট্রান্সফিউশন অ্যাটলিস্ট 3 to 5 ইউনিট অফ ব্লাড, ঠিক আছে, শুড বি ট্রান্সমিউটেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আফটার ক্রস ম্যাচিং করার পরে আমরা ব্লাড দিব, অ্যান্ড ডোনর শুড বি রেডিয়েটেড ফর ফার্দার ট্রান্সফিউশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, ইনজেকশন 10% ক্যালসিয়াম গ্লুকোনেট, ঠিক আছে, ক্যালসিয়াম গ্লুকোনেট দিব আমরা 10 ml আইভিতে, ভেরি স্লোলি 10 to 20 মিনিট আফটার ইচ 3 ইউনিট অফ ব্লাড ট্রান্সফিউশন। আমার 3 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন হবে, তারপরে হচ্ছে আমি এই ক্যালসিয়াম গ্লুকোনেট এটা দিব, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক আমি দেব ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কি আছে, অ্যামক্সিসিলিন আছে, এজিথ্রোমাইসিন আছে, অ্যাম্পিসিলিন আছে, এইগুলো হচ্ছে আমার ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তারপরে ক্যাথেটারাইজেশন, আমার তো ক্যাথেটার করা লাগবে, যেহেতু সেই পেশেন্ট উঠতে পারবে না এবং আমার ইউরিন আউটপুটটাও চেক করা লাগবে, সেই জন্য আমার ক্যাথেটার করাটা জরুরি, ঠিক আছে। সো দেখেন এরপরে কি বলছে, ক্যাথেটারাইজেশন। আচ্ছা, 7 নম্বরে টু মনিটর ইউরিন আউটপুট। এবারে মনিটরিং অফ ভাইটাল সাইন, আমি ভাইটাল সাইনগুলোও মনিটর করব। কি পালস, এখানে একটা ও মিসিং আছে, এখানে ব্লাড প্রেশার, তারপরে টেম্পারেচার, তারপরে রেসপিরেটরি রেট, ডিহাইড্রেশন, ঠিক আছে, তারপরে কি বলবো ইউরিন আউটপুট, ঠিক আছে, পানি শূন্যতা যেটা, এগুলো আমরা মনিটর করব রেগুলারলি। এখন আসেন আমার হচ্ছে অবস্টেট্রিক ম্যানেজমেন্টটা দেখেন। ইফ দ্য ইউটেরাস ইজ হার্ড অর কন্ট্রাক্টেড, আমার ইউটেরাসটা যদি হার্ড হয় বা সংকুচিত হয়, তখন কি এক্সপ্লোরেশন হেমোস্ট্যাটিক সুচার্স অন দ্য টিয়ার সাইড, আমার যেখানে ছিঁড়ে গেছে সেই সাইডে আমি সেলাই করব সেটা, ঠিক আছে। আচ্ছা, ইফ ইউটেরাস ইজ অ্যাটনিক, ইউটেরাস যদি অ্যাটনিক অর্থাৎ ঠিকঠাক মতো কন্ট্রাকশন হচ্ছে না, তখন সেটাকে বলতেছি অ্যাটনিক ইউটেরাস। 1 নম্বরে পয়েন্টে পালপেটিং দ্য ফান্ডাস, আমি হাত দিয়ে ফিল করব ফান্ডাসটা, ইউটেরাসের ফান্ডাসটা হাত দিয়ে ফিল করব, অ্যান্ড মাসাজিং দ্য ইউটেরাসটা আমি এভাবে মাসাজ করব, ঠিক আছে, টু মেক ইট হার্ড, আমি ইউটেরাসটা হার্ড শক্ত করার জন্য মাসাজ করব। 1 অ্যাম্পল মিথাইল আর্গোমেট্রিন 0.2 mg আইভিতে দিব আমরা মিথাইল আর্গোমেট্রিন, ঠিক আছে। এরপরে দেখেন 10 IU 10 ইন্টারন্যাশনাল ইউনিট অক্সিটোসিন দিব, 2 অ্যাম্পল 5 ইন্টারন্যাশনাল ইউনিট দুইটাতেই, ঠিক আছে, ইচ, প্লাস নর্মাল স্যালাইন দিব কত 500 ml, ঠিক আছে। আইভিতে দিব কত ড্রপ, 40 ড্রপ পার মিনিটে দিব, ঠিক আছে, 40 ড্রপ পার মিনিটে দেব। এক্সামিনেশন অফ দ্য এক্সপেলড প্লাসেন্টা বের হওয়ার পরে আমি এক্সামিনেশন করব, ওই যে দেখাইলাম ছবিতে একটু আগে যে আমার কোনো কটিলিডন মিসিং আছে কিনা বা ছিঁড়ে ভিতরে থেকে গেল কিনা সেটা। এরপরে ইফ দ্য ইউটেরা, আচ্ছা আরেকটা পয়েন্ট বাদ পড়ছে 5 নম্বরে, কন্টিনিউয়েশন অফ ব্লাড ট্রান্সফিউশন, আমি ব্লাড ট্রান্সফিউশনটা কন্টিনিউ করতেই থাকবো, ঠিক আছে। ইফ দ্য ইউটেরাস স্টিল রিমেন্স অ্যাটনিক, ইউটেরাস যদি ঠিকঠাক মতো কন্ট্রাকশন না হয়, তাহলে কি বলছে এক্সপ্লোরেশন অফ দ্য ইউটেরাস, আমি দেখব, অনুসন্ধান করবো ইউটেরাসটা ঠিকঠাক মতো দেখবো যে কি হচ্ছে বা কোন ধরনের আমার ম্যানেজ করা লাগবে সেটা। 7 নম্বরে ইফ দ্য ইউটেরাস স্টিল রিমেইনস অ্যাটনিক, ওইটা অ্যাটনিকই যদি থাকে অর্থাৎ আপনার কন্ট্রাকশন হচ্ছে না, তখন কি করব 1000 আল্ট্রাগ্রাম মিজোপ্রোস্টল পার রেক্টালি, ঠিক আছে, আমরা পার রেক্টালি মিজোপ্রোস্টল দিয়ে দেব। এরপরে দেখেন কি বলছে, আর ইফ দ্য ইউটেরাস স্টিল রিমেন্স অ্যাটনিক ইউট্রিন ট্যাম্পোনেট,
ঠিক আছে। ইউটেরিন টেম্পোনেট দিতে হবে। দেখেন ইউটেরিন টেম্পোনেট আমি ছবি দিয়ে দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা। ইউটেরিন টেম্পোনেট হচ্ছে আমরা দেখেন এটা ক্যাথেটারের মতো অনেকটা। সো আপনার দেখেন আমি ব্লিডিং প্রিভেন্ট করার জন্য দিব, ওই এখান দিয়ে হচ্ছে এয়ার দিব আমরা, এবং ওইটা হচ্ছে ভিতরে গিয়ে স্পেসটা নিয়ে নেয়, ঠিক আছে। ওটা ভিতরে গিয়ে স্পেসটা নিয়ে নেয়। দেখেন এখানে বাইরে দিয়ে হচ্ছে আমরা ইয়া দেই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ইউটেরিন টেম্পোনেট বলে এটাকে, ঠিক আছে। আচ্ছা, সো এটা দেখেন ঠিক মতো এটা দেওয়ার কারণ হচ্ছে আমি ব্লিডিংটা বন্ধ করব, সেই জন্য এখান থেকে আমি এয়ার দিতে পারি। তারপরে আপনার ওয়াটার, ডিস্টিল ওয়াটার, ঠিক আছে, দিলে ওইটা ওই ভিতরে গিয়ে জায়গাটা নিয়ে নেয়, হ্যাঁ। এবং এই যে সাইডে ওয়ালে চাপ দেয়, ফলে ব্লিডিং বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ইউটেরিন টেম্পোনেট। তারপরে বলছে ইফ টিল ব্লিডিং পারসিস্ট, তারপরেও যদি ব্লিডিং হয় তাহলে সার্জিক্যাল মেথডে আমার যাওয়া লাগবে। সার্জিক্যাল মেথডের মধ্যে কি আছে দেখেন, সার্জিক্যাল মেথডের মধ্যে আছে আপনার লাইগেশন। এখানে লাইগেশন মানে হচ্ছে বেঁধে দেওয়া, ঠিক আছে। এগুলা হচ্ছে বুঝতে হবে সার্জিক্যাল মেথড কি। অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ ইউটেরিন আর্টারি, আমার ইউটেরিন আর্টারিতে যে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ আছে, যে বাইল্যাটারাল বা ইউনিল্যাটারাল, অর্থাৎ আমার ব্লাড সাপ্লাই হচ্ছে যে আর্টারি থেকে, আমি সেটা বেঁধে দিব যাতে ব্লিডিংটা আর না হয়, ঠিক আছে। লাইগেশন মানে বেঁধে দেওয়া। লাইগেশন অফ ইউটেরো ওভারিয়ন অ্যানাটোমোটিক ভেসেলস, অর্থাৎ এই একই কথা, মানে এই রিলেটেডই আর কি। ইউটেরাসের এবং ওভারির যে অ্যানাস্টোমোটিক ভেসেল আছে সেটাও আমি বেঁধে দিব। এটা ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল, ঠিক আছে। আর একটা দেখেন লাইগেশন অফ অ্যান্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি, সেটাও ওই একই কথা, ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল। বি লাইন্স ব্রে সুচার, ঠিক আছে। এটা হচ্ছে এক ধরনের সেলাই, এটা করা হয় পিপিএইচ প্রিভেন্ট করার জন্য, আপনার ব্লিডিংটা কন্ট্রোল করার জন্য। এটা সেলাইটা হচ্ছে ঠিক এরকম, ঠিক আছে। সো এটা দেখেন আপনারা, আরেকটা আছে, এই যে দেখেন সেলাই করতেছে ঠিক এইরকম, এভাবে দিলে ব্লিডিংটা হচ্ছে বন্ধ হয়ে যাবে, এবং এটা হচ্ছে আপনার সার্জিক্যাল মেথড হিসেবেই গণ্য হয়। আরেকটা হচ্ছে এনজিওগ্রাফিক আর্টেরিয়াল অ্যাম্বোলিজম উইথ জেলাটিন স্পঞ্জ। আর 6 নাম্বারটা হচ্ছে ইফ স্টিল ব্লিডিং পারসিস্ট, আর তারপরেও যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে হিস্টেরেক্টমি করতে হবে। রিয়ারলি ডান, খুব কমই করা হয়। হিস্টেরেক্টমিটা কি, ইউটেরাস যখন টোটালি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, বডি থেকে বের করে ফেলা হয়, আর মানে পার্মানেন্টলি আমি ইউটেরাসটা বাদ দিয়ে দিব কেটে, তখন সেটাকে বলবো আমরা হিস্টেরেক্টমি। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে পোস্টপার্টাম হ্যামোরেজ সম্পর্কে বিস্তারিত জানলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, এবং বরাবরের মতোই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার এই ক্লাস সম্পর্কে আপনি মতামত কমেন্ট বক্সে দিবেন। সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।